এখন আমরা দেখি বর্তনী কি, ঠিক আছে? সো বর্তনী যদি সহজভাবে আমি বলতে যাই যে আমাদের যে বাসা থাকে, বাসার মধ্যে দেখা যায় ২-৩ টা রুম থাকে। সেই ২-৩ টা রুমে কয়েকটা একটা ফ্রিজ থাকলো, উম একটা টিভি আছে, কয়েকটা ফ্যান আছে, কয়েকটা লাইট আছে। সো এই যে একটা সার্কিট তৈরি করছি আমরা, একটা কি বলে উম একটা নকশা তৈরি করছি যে এইখানে গেলে হচ্ছে এখানে একটা ফ্যান, এখানে একটা লাইট, অন্য রুমে গিয়ে এখানে একটা ফ্রিজ আছে, এখানে একটা টিভি আছে, ঠিক আছে? এই যে এরকম আ বিভিন্ন লাইন করতেছি এবং সবগুলা কিন্তু একটা মেইন পয়েন্ট থাকে, ঠিক আছে? একটা মেইন সুইচ থাকে। সবার বাসায় দেখবা একটা মেইন সুইচ থাকে। এখান থেকে সবগুলা কানেক্টেড থাকে। সো এই যে নকশাটা আছে এটাকে আসলে অ্যাকচুয়ালি বর্তনী বলা হয়, বৈদ্যুতিক বর্তনী। ঠিক আছে? এই যে পুরা ফাংশনটা এটাকে বলা হয় বৈদ্যুতিক বর্তনী। যে বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎস্পৃষ্ট হয় না কেন? কারণ মাটির সাথে সংযোগ থাকে না। আমরা যখন বিদ্যুৎবাহী তারে আমাদের সংযোগ হয় তখন আমরা কেন বিদ্যুৎস্পৃষ্ট হই? তার কারণ মাটি আমরা এর আগে স্লাইডে কিন্তু দেখেছিলাম যে মাটি বিভব কিন্তু শূন্য। ঠিক আছে? সো মাটির সাথে যদি কোন কিছু কানেক্টেড থাকে তাহলে একটা সার্কিট বা বর্তনী তৈরি করে ফেলে। ঠিক আছে? মাটির সাথে যেই থাকুক সে বর্তনী তৈরি করে ফেলতে পারে। কিন্তু পাখি যেহেতু মাটির সাথে সংযোগ নাই, তার সে বর্তনী তৈরি করে না এবং বর্তনী তৈরি না করলে কখনোই সে বিদ্যুৎস্পৃষ্ট হবে না। ঠিক আছে? কিন্তু এখানে একটা আবার কোয়েশ্চেন আছে যে ২ তারার মাঝখান দিয়ে যখন একটা পাখি আ যায়, ঠিক আছে? তখন সে বিদ্যুৎস্পৃষ্ট হয় কেন? এটার কিন্তু একটা কারণ আছে। কারণ আ বড়, বড় যে বিদ্যুতের তারগুলা আছে সেখানে এইটার একটা ভোল্টেজ আছে এবং এইটার একটা ভোল্টেজ আছে। ঠিক আছে? তো এই ভোল্টেজটা হচ্ছে একটা ক্ষেত্র পর্যন্ত থাকে। ২ টা লাইনেরই একটা ক্ষেত্র পর্যন্ত থাকে এবং একটা পাখি যখন এই ২ টা ক্ষেত্রের মাঝ দিয়ে চলে যেতে থাকে, তখন হচ্ছে সে একটা বর্তনী গঠন করে ফেলে। ঠিক আছে? এটার একটা ভোল্টেজ এবং এটার একটা ভোল্টেজ এবং ২ টার মধ্যে একটা বর্তনী তৈরি করে ফেলে এবং এই বর্তনী তৈরি করার কারণে ২ তারের মাঝখান দিয়ে কোন পাখি গেলে সে অবশ্যই বিদ্যুৎস্পৃষ্ট হবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে পাখিরা তারে বসলেও কেন বিদ্যুৎস্পৃষ্ট হয় না? কারণ মাটির সাথে তার কোন কানেকশন থাকে না সেইজন্য। এরপরে আবাসিক বাড়িতে বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় কেন? সো সার্কিট ব্রেকার আমরা এখন যেটা দেখি ডিজিটাল একটু উপরে নিচে নামায় দিলে হয়ে যায়। কিন্তু আগে এটা ছিল না। আগে কাট আউট বলা হতো, অনেক বড় একটা জিনিস ছিল। ঠিক আছে? সো অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনায় আমি একটু আগে বলছিলাম যখন ভোল্টেজ পড়াচ্ছিলাম। আমাদের বাসার বাড়িতে কি থাকে? বাসার বাইরে বড়, বড় ট্রান্সফরমার থাকে। এদের কাজ হচ্ছে উচ্চ ভোল্টেজকে কম ভোল্টেজে মানে ২২০ ভোল্টে আমাদের বাসা বাড়িতে পাঠায়। কিন্তু কখনো, কখনো সেই যন্ত্রটা নষ্ট হইতেই পারে বা কোনো কারণ হইতে পারে। তো সেই কারণে কি হয়? সে মাঝে, মাঝে অতিরিক্ত ভোল্টেজ চলে আসতে পারে। সো ভোল্টেজ যদি এরকম অতিরিক্ত চলে আসে বা অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ হয়, তখন কি হয়? তখন এই সার্কিট ব্রেকারটা কি হয়? পুড়ে যায়। এস আ সার্কিট ব্রেকারটা হচ্ছে পুড়ে যায় এবং পুড়ে গিয়ে কি করে? সকল লাইন অফ হয়ে যায়। এতে আমাদের বাসাবাড়িতে কোনো প্রবলেম হয় না। শুধুমাত্র ওই সার্কিট ব্রেকারটাই পুড়ে যায় বা সার্কিট ব্রেকারটা নষ্ট হয়ে যায়। আমরা পরবর্তীতে এই সার্কিট ব্রেকারটা চেঞ্জ করলে সবকিছু ঠিক হয়ে যায়। সেই কারণেই আসলে আমাদের আবাসিক বাড়িতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। এরপরে বৈদ্যুতিক বর্তনীতে শর্ট সার্কিট জনিত ক্ষতি রোধ করতে কি ব্যবহার করা হয়? ফিউজ। ঠিক আছে? সো আমরা বাসাবাড়িতে তো সার্কিট ব্রেকার লাগাই। কিন্তু ছোট, ছোট তো যন্ত্র থাকে। যেমন টেলিভিশন। দেখা যায় অলওয়েজ হচ্ছে কারেন্টের সাথে কানেক্টেড থাকে। ফ্রিজ অলওয়েজ কারেন্টের সাথে কানেক্টেড থাকে। সো ওইটার মধ্যেও তো অতিরিক্ত বিদ্যুৎ মানে প্রবাহ চললে ওটা নষ্ট হয়ে যেতে পারে। সো ওইটাকে আমরা কিভাবে বাঁচাবো? সেই কারণে ওগুলোর ভিতরে কি থাকে? ফিউজ থাকে। শর্ট সার্কিট থেকে বাঁচার জন্য সেটার ভিতরে ফিউজ থাকে। তবে এখানে একটা কথা বলি, শর্ট সার্কিট জিনিসটা কি? আমরা বর্তনী বা সার্কিট তো বুঝতে পারছি। বর্তনী বা সার্কিট তো বুঝতে পারছি। সার্কিট অ্যাকচুয়ালি এরকম হয়। আমি আগে একবার বুঝাইছি, আবার বুঝাইছি যে অনেকগুলা যন্ত্রপাতি থাকে, থাকতে পারে। বাট কি হয়? ঘুরে ফিরে আবার সবগুলা কি হয়? ওই পয়েন্টে আবার ফিরে যায়। পয়েন্টে আবার ফিরে যায়। ঠিক আছে? পয়েন্টে আবার ফিরে যায়। বাট বিদ্যুৎ সবসময় সবচেয়ে ছোট রাস্তাটা সিলেক্ট করে তার যাতায়াতের জন্য। সবচেয়ে ছোট রাস্তাটা। তাহলে ধর মানে যেটা এখানে যাওয়ার কথা ছিল, আ সেটা যদি আরো শর্টকাট ওয়েতে সে পূরণ করে ফেলতে পারে, সেটাকে আমরা বলি শর্ট সার্কিট। ঠিক আছে? মানে যতটুকু যাওয়ার প্রয়োজন ছিল, সেটা যদি সে না গিয়েই একটা শর্টকাট রাস্তা পেয়ে যায়, ছোটখাটো রাস্তা পেয়ে যায়, কারেন্ট যদি সেদিকে চলে যায়, তখন সেটাকে আমরা বলি শর্ট সার্কিট এবং সেই কারণে কি হয়? অনেক জায়গায় হচ্ছে ফায়ার অ্যাক্সিডেন্ট হয়, অনেক জায়গায় দুর্ঘটনা ঘটে যায়। ঠিক আছে?
সেই শর্ট সার্কিট থেকে বাঁচার জন্য অ্যাকচুয়ালি আমরা বৈদ্যুতিক যন্ত্রপাতি বর্তনীতে ফিউজ ব্যবহার করে থাকি। এখন দেখি বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন? টমাস আলভা এডিসন। ঠিক আছে? সো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই যে অনেক কিছু দেখতে পারি, আমরা পড়াশোনা করতে পারি, আমরা অনেক কিছু, সেটার জন্য কিন্তু এই টমাস আলভা এডিসন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি কি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন। সাধারণ বৈদ্যুতিক বাতিতে বিদ্যুৎ অপচয়ের কারণ কি? অ্যাকচুয়ালি আমরা তোমরা কতটুকু দেখেছো আমি জানি না, অনেকেই দেখার কথা। যে আমরা কিন্তু এখন সবাই এলইডি লাইট বা যে হোয়াইট লাইটটা ব্যবহার করি, সেটা একসময় ছিল না। তখন হচ্ছে আমরা একটা লাল আলো জ্বলতো, ওই লাইটগুলো আমরা ব্যবহার করতাম। ঠিক আছে? ওটা সাধারণ বাল্ব। এখানে আমরা বলতেছি এটা সাধারণ বৈদ্যুতিক বাতি বলতেছি। তো ওই বাতিতে কি হতো? প্রচন্ড তাপ উৎপন্ন হতো। এখন তাপ উৎপন্ন হলে অবশ্যই শক্তির অপচয় হচ্ছে। কারণ আমার প্রয়োজন হচ্ছে আলো। আমার তাপের প্রয়োজন নেই। তো সেখানে যেহেতু তাপ সৃষ্টি হচ্ছে, সেই কারণে এটাতে কি হয়? বিদ্যুৎ অপচয় হয়। আচ্ছা, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি? তো ভিতরে আমরা দেখবো একটা তার আছে, ফিলামেন্ট আছে, সেটাই কিন্তু জ্বলে অ্যাকচুয়ালি। তো এই যে ফিলামেন্টটা আছে, এটা টাংস্টেন দিয়ে তৈরি। টাংস্টেন কি? একটা ধাতু, যে ধাতুটা অনেক বেশি উত্তপ্ত হইতে পারে এবং উৎপন্ন হওয়ার ফলেই সে জ্বলতে পারে। ঠিক আছে? তো ওইটা টাংস্টেন ধাতুটা মানে উত্তপ্ত হওয়ার কারণে জ্বলে এবং আলো প্রদান করে। ঠিক আছে? সো ওই যে আমাদের বাল্বের ভিতরে যে তারটা আমরা দেখতে পাই, সেটা কি দিয়ে তৈরি? টাংস্টেন দিয়ে তৈরি। এরপরে আসে জেনারেটর কি? জেনারেটর হচ্ছে যেটা যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। সো যে জেনারেটরের ভিতর কি হয়? আমরা হচ্ছে কোনো ফুয়েল দেই বা উম ডিজেল, কেরোসিন এগুলা দেই। দেওয়ার ফলে জেনারেটর কি করে? জেনারেটর সেটা থেকে যান্ত্রিক শক্তি তৈরি করে। মানে ওটা যন্ত্রটা ঘুরে কি হয়? বিদ্যুৎ শক্তি উৎপাদন হয়। মানে যেসব জায়গায় কারেন্ট চলে গেলে বা কোনো বৈদ্যুতিক সংযোগের সমস্যা থাকলে সেখানে আমরা জেনারেটর ইউজ করি। তো এটা সাথে দেখা যায় ১-২ মিনিটের ভিতরে কি আবার বিদ্যুৎ চলে আসে। ওকে। এখানে আমরা দেখব তড়িৎ বিভিন্ন যন্ত্রপাতি আছে আমাদের। ঠিক আছে? আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রচুর বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করি। সেগুলো আমরা একটু দেখব। ১ম হচ্ছে ডায়নামো। ডায়নামো কি? যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়। আমরা একটু আগে জেনারেটর পড়ে আসলাম। জেনারেটর কিন্তু আজকের জেনারেটর কিন্তু ডায়নামো থেকে আসছে। ওকে? ডায়নামোর ছিল তার বেসিক যে গঠন সেটা। জেনারেটর কিন্তু অনেক উন্নত। এই জেনারেটরের সাহায্যে অনেক সহজেই বিদ্যুৎ তৈরি করা যায় এবং অনেক জায়গায় আছে এটা সাপ্লাইও করা যায়। বাট এটার প্রাথমিক যে যন্ত্রটা ছিল সেটাকে বলা হয় ডায়নামো। ডায়নামো থেকে আজকের জেনারেটর তৈরি করা হয়েছে। এরপরে বৈদ্যুতিক মোটর। যে যন্ত্রের সাহায্যে কি তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে হয় সেটাকে বৈদ্যুতিক মোটর বলে। কারেন্ট সাপ্লাইয়ের মাধ্যমে কারেন্টের সাথে যুক্ত করার মাধ্যমে যদি কোনো যন্ত্র চলে সেটাকে কিন্তু আমরা বৈদ্যুতিক মোটর বলি। এরপরে ট্রান্সফরমার কি? সো একটু আগে আমরা অনেকবার বললাম ট্রান্সফরমার। ট্রান্সফরমারের কাজ কি? উচ্চ বিভবকে নিম্ন বিভবে রূপান্তর করে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে। আমাদের বাসাবাড়ির বাইরে যদি কোনো ট্রান্সফরমার থাকে, সেখানে কয়েক হাজার ভোল্টেজের কারেন্ট থাকে। সেটা আমাদের বাসায় কি করে? সে নিম্ন বিভব ২২০ ভোল্টে আমাদের বাসায় পাঠিয়ে দেয়। এরপরে ভোল্টমিটার এই যন্ত্রগুলোর ক্ষেত্রে আমরা শুধুমাত্র জানবো তার কাজটা কি এবং এটা আমাদের পরীক্ষায় আসে। যেমন পরীক্ষায় আসবে যে ভোল্টমিটারের কাজ কি? ভোল্টমিটারের কাজ হচ্ছে বিভব পার্থক্য মাপ মেপে দেখা। ঠিক আছে? আমরা অনেক সময় কোনো ইলেকট্রনিক পার্টস যদি দোকানে ঠিক করতে দেই, ঠিক আছে? তাদের কাছে কিছু ছোট যন্ত্র থাকে। সেই যন্ত্রগুলা দিয়ে দেখে যে যেমন আমার ফোন নষ্ট হয়ে গেছে। সেটার মধ্যে কি অ্যাকচুয়ালি কোনো কারেন্ট সাপ্লাই আছে কিনা, চার্জ আছে কিনা সেটা দেখার জন্য তোমরা দেখতে পারবে একটা যন্ত্রকে কিন্তু কানেক্ট করা হয়। কানেক্ট করে দেখে ওইটার মধ্যে কোনো মানে কোনো সংখ্যা উঠতেছে কিনা, কোনো মান আসতেছে কিনা। ভোল্টমিটার এরকম একটা যেটা দিয়ে দেখে যে ওটার মধ্যে কোনো বিভব বা ভোল্টেজ আছে কি না। গ্যালভানোমিটার কি? গ্যালভানোমিটার দিয়ে বিদ্যুৎ পরিবাহের অস্তিত্ব দেখে। ঠিক আছে? যে কোনো যন্ত্রের ভিতরে কিন্তু কি এখনো কোনো কারেন্ট সাপ্লাই আছে কিনা। ওটার ভিতরে বিদ্যুৎ চলতেছে কিনা। ঠিক আছে? ওইটা দেখা হয় গ্যালভানোমিটার দিয়ে। এরপরে তড়িৎ বীক্ষণ যন্ত্র। তড়িৎ বীক্ষণ যন্ত্র দিয়ে চার্জ আছে কিনা দেখে। ঠিক আছে? আ এটা দিয়ে দেখা যায় যে এটা পজিটিভ চার্জ কি নেগেটিভ চার্জ এটাও দেখা যায়। বা ওইখানে কোনো চার্জ আছে কিনা ওইটাও তড়িৎ বীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়। প্রকৃতি মানে এটা পজিটিভ নাকি নেগেটিভ এটা দেখা যায়। পরিমাণ কতটুকু চার্জ আছে। ১০০ কুলম্ব, ২০০ কুলম্ব, ৫০০ কুলম্ব ওটা বোঝা যায়।
এটা হচ্ছে তড়িৎ বিকিরণ যন্ত্রের কাজ। মাল্টিমিটার কি? যে যন্ত্রের সাহায্যে বর্তনীর ২ প্রান্তের বিভব, কারেন্ট, রোধ পরিমাপ করা যায়। সো এটা মাল্টি বলা হচ্ছে কেন? মাল্টি এটা দিয়ে বিভিন্ন কাজ করা যায়। এক তো বিভব মাপা যায়, বিভব ভোল্টমিটার দিয়ে মাপা যায়। কারেন্ট মাপা যায়, এটা গ্যালভানোমিটার দিয়ে মাপা যায়। রোধ মাপা যায়, রোধ মাপার যন্ত্র অন্যটা আছে অ্যাকচুয়ালি। বাট এই মাল্টিমিটার দিয়ে কি করা যায়? অসংখ্য কাজ একসাথে ২-৩ টা কাজ একসাথে করা যায়। এরপরে স্লাইডে দেখি আমরা ফিউজ কি? একটু আগে আমরা দেখে আসলাম শর্ট সার্কিট থেকে বাঁচার জন্য, দুর্ঘটনা এড়ানোর জন্য বৈদ্যুতিক বর্তনীতে যে নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট ছোট সরু তার সমবায়ে যুক্ত করা হয় সেটা হচ্ছে ফিউজ। সো এখানে নিম্ন গলনাঙ্কের তার কেন দেয়? যখন আমার কারেন্ট সাপ্লাই অনেক বেশি যাবে তখন কি হবে? এই যে নিম্ন গলনাঙ্কের তারটা আছে এটা পুড়ে যাবে। পুড়ে গিয়ে পুরো সাপ্লাইটাকে বন্ধ করে দেয়। এতে আমার অন্যান্য যন্ত্রপাতি, বাসাবাড়ি বেঁচে যায় শর্ট সার্কিটের কারণে। সো এই কারণে আমরা ফিউজ ব্যবহার করে থাকি। এরপরে আইপিএস কি? ঠিক আছে? আইপিএস হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। আমরা অনেকের বাসায় কিন্তু আইপিএস ব্যবহার করি। তোমার কারেন্ট চলে গেছে, মিনি সেকেন্ডের মধ্যে কারেন্ট চলে আসে। ঠিক আছে? এটা হচ্ছে আইপিএস এর কাজ এবং এটা পূর্ণরূপ কি ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। মূলত পাওয়ার সাপ্লাই হিসেবে কাজ করে। সাধারণত বিদ্যুৎ চলে যাওয়ার ৫০০ মিলি সেকেন্ডের মধ্যেই আইপিএস কারেন্ট দিয়ে দেয়। ঠিক আছে? সো আইপিএস খুবই একটা গুরুত্বপূর্ণ যন্ত্র। এরপর টেলিভিশন। টেলিভিশন আমরা জানি এটার বাংলা নাম হচ্ছে দূরদর্শন যন্ত্র। ব্রিটিশ বিজ্ঞানী জন লোগে বেয়ার্ড। এই কথাটা মনে রাখবে বেয়ার্ড। টেলিভিশন কে আবিষ্কার করছে? বেয়ার্ড। টেলিভিশন কে আবিষ্কার করছে? বেয়ার্ড। বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেন। এরপরে আইসি। সমন্বিত বর্তনী অর্ধপরিবাহী উপাদানের উপর নির্মিত অত্যন্ত ক্ষুদ্র ইলেকট্রনিক বর্তনী। ওকে, অ্যাকচুয়ালি আইসি কি? আমাদের ফোন বলো কিংবা হচ্ছে আমাদের অনেকের রিমোটের ভিতরে একটা কিন্তু তোমরা গ্রিন কালারের একটা পার্ট দেখতে পাবো। ওকে? এটা হচ্ছে আইসি। এটার মধ্যে কিছু মাইক্রোচিপ লাগানো থাকে, সিলিকন চিপ লাগানো থাকে, সিলিকন চিলতে। ঠিক আছে? কম্পিউটারের ভিতরে যে চিপ আছে এগুলো হচ্ছে আইসি এর মধ্যে থাকে। অ্যাম্প্লিফায়ার কি? অ্যাম্প্লিফায়ার কথাটার মানে হচ্ছে ছোট জিনিসকে বড় করে দেখানো। ঠিক আছে? এটা হচ্ছে এমপ্লিফায়ার এর কাজ। সো এমপ্লিফায়ার বিভক্তক হলো এমন একটি ডিভাইস যার মাধ্যমে দুর্বল বা ছোট সিগন্যালকে শক্তিশালী বা বড় সিগন্যাল হিসেবে দেখা যায়। এমপ্লিফায়ারের বেশ কয়েকটা উদাহরণ দেওয়া যেতে পারে। যেরকম প্রজেক্টরে এটা হয়। প্রজেক্টর কি? ছোট একটা যন্ত্রের মধ্যে আমার একটা ভিডিওগ্রাফি বা ছবিটা থাকে। সেটা আমরা কি করি? দেয়ালের উপরে অনেক বড় জায়গাতে আমরা সেটা ফেলতে পারি। সো এখানে এমপ্লিফায়ার এর কাজ করতেছে। ছোট জিনিসকে বড় করতেছে। ঠিক আছে? এরপরে আমাদের যে টেলিফোন সরি মাইক্রোফোন এবং স্পিকার। ওকে? এই জায়গাটার মধ্যেও কিন্তু এমপ্লিফায়ার এর কাজ আছে। মাইক্রোফোন এবং স্পিকারে। সো আমরা সবাই দেখছি যে মাইক্রোফোন কি? আমরা মুখের সামনে নিয়ে যেটা দিয়ে কথা বলি, হ্যাঁ? এটা হচ্ছে মাইক্রোফোন। সো মাইক্রোফোনের ভিতরে এরকম একটা এমপ্লিফায়ার থাকে। সো মাইক্রোফোনে আমরা কথা বলি। কথা বলার পরে এমপ্লিফায়ার সেটা গ্রহণ করে। গ্রহণ করে সেই সাউন্ডটাকে অনেক বেশি বাড়ায় দেয়। এবং বাড়ায় দেওয়ার পরে সেটা যায় হচ্ছে স্পিকারে। এবং আমরা দেখি বড়, বড় মাইক কিংবা হচ্ছে বড়, বড় যে আমাদের সাউন্ড বক্স আছে সেখানে কিন্তু উচ্চ স্বরে সেটা শোনা যায়। তাহলে এটাকে বাড়ালো কে? এটাকে বাড়ায় হচ্ছে এমপ্লিফায়ার। রেকটিফায়ার কি? রেকটিফায়ারের কাজ হচ্ছে এসি কারেন্টকে ডিসি তে রূপান্তর করা। এখানে অনেকভাবে লেখা আছে অনেক বড় করে, বাট সহজে বলতে গেলে এসি কারেন্টকে ডিসি কারেন্টে পরিণত করে। সো এসি কারেন্ট কোনটা? এটা এবং এটার কাজটা কোথায় হয়? আমরা যে ফোনের চার্জার ব্যবহার করি, ফোনের চার্জার। সো এটার মধ্যে একটা অ্যাডাপ্টার থাকে আমরা জানি। সেটার কাজ কি করে? আমাদের যে বাসাবাড়ির লাইনটা আছে সেটা হচ্ছে এসি কারেন্ট, অল্টারনেটিভ কারেন্ট। কিন্তু আমাদের চার্জার আমরা যে ফোনে চার্জ দিই সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডিসি কারেন্ট। একমুখী একটা কারেন্ট দেওয়া হয়। সো এটার পরিবর্তনটা কে করে? রেকটিফায়ার করে। আমাদের যে অ্যাডাপ্টারটা থাকে যে চার্জের যে পয়েন্টটা থাকে সেটা কি করে? রেকটিফায়ার সেটাকে এসি থেকে ডিসি করে দেয়। এরপরে অ্যাসিলেটর কি করে? ডিসি কে এসি তে রূপান্তর করে। এটা উল্টো কাজটা করে। এরপরে রাডার কি? রাডার হচ্ছে এমন একটি যন্ত্র যেটা তড়িৎ চুম্বক তরঙ্গ কে হচ্ছে আইডেন্টিফাই করতে পারে, ধরে ফেলতে পারে। ঠিক আছে? এবং রাডারটা আমাদের অস্ত্র বা বিভিন্ন জায়গায় লাগানো হয় এবং রাডার কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থাতে অনেক কাজে লাগে। ঠিক আছে? যেমন রাডারের একটা সহজ কথা, যদি রকেট লঞ্চার আমাদের দেশের দিকে কেউ পাঠায় আরকি। তো সেটা কিন্তু আমাদের যদি রাডার থাকে সেটা কিন্তু ধরে ফেলতে পারে। বা আমাদের দেশের উপর দিয়ে প্রতিদিন কতগুলো উড়োজাহাজ যাচ্ছে সেগুলা কিন্তু রাডার ধরতে পারে। তো রাডার কি করে? তড়িৎ চুম্বক তরঙ্গকে
সে আইডেন্টিফাই করতে পারে, ধরতে পারে। ঠিক আছে? ইনসুলেটর কি? ইনসুলেটর মানে হচ্ছে অপরিবাহী। ঠিক আছে? যেগুলার ভিতর দিয়ে কখনোই কারেন্ট যেতে পারে না। যেমন রাবার, কাঁচ। এটা আমরা আগেও পড়ছি। কিন্তু ইনসুলেটর অনেক যন্ত্র হিসেবে অনেক কিছুতে ব্যবহার করা হয়। ওকে, আমাদের মোটামুটি পড়া শেষ। এখন আমরা এখানে কয়েকটা হচ্ছে এক্সাম্পল দেখবো বা অনুশীলন দেখবো যে ব্যাটারি থেকে কোন ধরনের কারেন্ট পাওয়া যায়। ঠিক আছে? এটা কিন্তু আগের স্লাইডে আমাদের দেওয়াই আছে, তোমরা দেখতে পারবা যে এখানে কিন্তু ডিরেক্ট কারেন্ট পাই ব্যাটারিতে আমরা। অল্টারনেটিভ কারেন্ট শুধুমাত্র আমাদের বাসাবাড়ির যে কারেন্ট লাইন সেখানে পাওয়া যায়। সার্কিট ব্রেকারের কাজ কি? সার্কিট ব্রেকারের কাজ হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রপাতিকে ঠিক রাখা। ঠিক আছে? এই যে এটা। অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে সেটাকে রক্ষা করে। ঠিক আছে? এবং এসি কে ডিসি কারেন্টে কে রূপান্তর করে? একটু আগে আমরা দেখলাম, সেটা হচ্ছে রেকটিফায়ার। রেকটিফায়ারের কাজ কি? এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করা। সো ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ।